আচ্ছা, ভারতে কি গণতন্ত্র সত্যিই তার কার্যকারিতা হারাচ্ছে? দেশের উন্নয়নের গতি বাড়াতে কি একজন একনায়কের দরকার? এই বিতর্কটা কিন্তু আজকাল ভারতে প্রায়ই সামনে আসছে। চলুন আজ এই জটিল বিষয়টার গভীরে যাওয়া যাক, এর বিভিন্ন দিকগুলো একটু খতিয়ে দেখি। মানে চায়ের দোকান থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়া ফিড সব জায়গাতেই কিন্তু এই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের দেশের এত সব সমস্যার সমাধান কি একজন কড়া শাসকের হাতেই সম্ভব। আর এই ভাবনাটা আসছে কোত্থেকে? আসছে আসলে আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমের উপর একটা গভীর হতাশা থেকে। আর দেখুন, এই যে ভাবনাটা, এটা কিন্তু শুধু কথার কথা নয়। পিউ রিসার্চের একটা সমীক্ষা, একটা সার্ভে যা বলছে, শুনলে অবাক হতে হয়, প্রায় 85% ভারতীয় কোনো না কোনো ধরনের স্বৈরাচারী শাসনকে সমর্থন করে। 85%! সংখ্যাটা কিন্তু সত্যি ভাবার মতো। চলুন তো এর পেছনের কারণগুলোকে একটু খোঁজা যাক। তো এত বড় একটা অংশের মানুষের মধ্যে এই হতাশা কেন? এর পেছনে কিন্তু বেশ কিছু বাস্তব কারণ আছে। অনেকেরই মনে হচ্ছে যে এই যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাই দেশের উন্নতির গতিটাকে কেমন যেন শ্লোথ করে দিচ্ছে। আর ঠিক সেই কারণেই মানুষ একটা বিকল্প পথের কথা ভাবছে। এই যেমন ধরুন, উত্তরপ্রদেশের শিক্ষকদের জন্য একটা সাধারণ অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করার চেষ্টা হলো স্বচ্ছতা আনার জন্য। কিন্তু হলোটা কি? ইউনিয়নের প্রতিবাদের মুখে সেটা তুলে নিতে হলো। আবার দেখুন, হিট অ্যান্ড রান দুর্ঘটনা কমানোর জন্য একটা জরুরি আইন আনা হলো, সেটাও দেশজোড়া ট্রাক ধর্মঘটের কারণে আটকে গেল। শুধু তাই না, 2017তে ঘোষণা হওয়া মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্ট আজও জমি অধিগ্রহণ আর রাজনৈতিক টানাপোড়েনে ফেসে আছে। কিংবা ওড়িশার সেই $12 বিলিয়ন পস্কো স্টিল প্ল্যান্টের কথা ভাবুন, 1 দশক ধরে প্রতিবাদ চলার পর শেষমেশ বাতিলই হয়ে গেল। মানে ছবিটা বেশ পরিষ্কার, তাই না? ছোটখাটো সংস্কার হোক বা বিশাল কোনো প্রজেক্ট, প্রায় সেটা রাজনৈতিক বিরোধিতা, প্রতিবাদ বা আইনি প্যাচে আটকে পড়ছে। আর এই পরিস্থিতিটাই কিন্তু মানুষকে হতাশ করে তুলছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? গণতন্ত্রের এই ধীর গতি নিয়ে আমাদের মধ্যে যে হতাশাটা আজ তৈরি হচ্ছে, এর আভাস কিন্তু একজন মানুষ অনেক আগেই পেয়েছিলেন। কে তিনি? আমাদের সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। আর সেটা আজ থেকে প্রায় ৭০ বছর আগে। ভাবুন, ১৯৫৩ সালে বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে উনি একটা গভীর আশঙ্কার কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে মানুষ যদি প্রার্থীকে না দেখে, তার যোগ্যতা বিচার না করে, শুধু দলের চিহ্নে ভোট দেয়, দল বললে যদি বলদকেও ভোট দিয়ে আসে, তাহলে গণতন্ত্র তার আসল মানেটাই হারিয়ে ফেলবে। এটা তখন শুধুমাত্র একটা নামকাওয়াস্ত অনুষ্ঠানে পরিণত হবে। ডক্টর আম্বেদকরের সেই সতর্ক বার্তাটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয়, তাই না? যে গণতন্ত্রের মূল ভিত্তিটাই যদি এভাবে দুর্বল হয়ে যায়, তাহলে কি দেশের উন্নতি থমকে যেতে বাধ্য? আর ঠিক এই চিন্তাটা থেকেই কিন্তু একনায়কতন্ত্রের ধারণাটা অনেকের কাছে এত আকর্ষণীয় বলে মনে হয়। আচ্ছা, চলুন এক মুহূর্তের জন্য ধরে নিই যে গণতন্ত্রের সমস্যা আছে। তাহলে একনায়কতন্ত্র কি সত্যি এর সমাধান? যে দেশগুলোকে প্রায় দ্রুত উন্নয়নের মডেল হিসেবে দেখানো হয়, যেমন চীন, চলুন একবার দেখি সেই উন্নয়নের জন্য সেখানকার সাধারণ মানুষকে ঠিক কী দাম দিতে হয়। যেমন ধরুন, চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম। আপনার স্কোর কম হলে ব্যাস, আপনার ট্রেন বা প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে, ইন্টারনেটের স্পিড কমে যেতে পারে, এমনকি আপনার সন্তানের ভালো স্কুলে ভর্তি হওয়াও আটকে যেতে পারে। আবার সেখানে দ্য গ্রেট ফায়ারওয়াল বলে একটা জিনিস আছে। মানে কোনো গুগল নেই, ইউটিউব নেই, টুইটার নেই। সরকার যা তথ্য দেবে আপনাকে সেটাই দেখতে হবে। আর নজরদারি, কোটি কোটি সিসিটিভি ক্যামেরা দিয়ে ২৪ ঘন্টা আপনার উপর নজর রাখা হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। তিয়েনানমেন স্কোয়ারের গণহত্যার কোনো ইতিহাসই আপনি খুঁজে পাবেন না। জ্যাকমার মতো বিখ্যাত লোকও সরকারের সমালোচনা করে দিনের পর দিন গায়েব হয়ে যান। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, চোখ ধাঁধানো উন্নয়ন, কিন্তু তার পেছনে রয়েছে ব্যক্তিগত স্বাধীনতার সম্পূর্ণ বলিদান। এবার যদি রাশিয়া বা উত্তর কোরিয়ার দিকে তাকাই, তাহলে তো পরিস্থিতি আরও ভয়াবহ। রাশিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ বা সরকারের সমালোচকরা প্রায়ই খুব রহস্যজনকভাবে মারা যান। সেখানে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতার কোনো পরিবর্তনের সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আর উত্তর কোরিয়া, সেখানে তো প্রত্যেক বাড়িতে শাসকের ছবি রাখা বাধ্যতামূলক। আর সেই ছবিতে যদি ভুল করে ধুলো জমে, তাহলে পুরো পরিবারকে জেলে যেতে হতে পারে। খবর পাওয়ার জন্য রয়েছে মাত্র 4টে সরকারি টিভি চ্যানেল। বাইরে দুনিয়া থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। মানে সেখানে রাজনৈতিক বিরোধীদের কোনো অস্তিত্বে রাখা হয় না, আর সাধারণ মানুষের জীবনটা বাধা থাকে এক চরম নিয়ন্ত্রণের মধ্যে। সুতরাং আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একনায়কতন্ত্রে যে চকচকে রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং বা দ্রুত উন্নয়ন আমরা দেখি, তার ভিত্তিটা কিন্তু প্রায়শই তৈরি হয় সাধারণ মানুষের গলা টিপে ধরে, মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়ে, আর যে কোনো রকম প্রতিবাদকে নির্দয়ভাবে দমন করে। আর ঠিক এখানেই বিতর্কটা তার আসল জায়গায় এসে পৌঁছায়। হ্যাঁ, এটা ঠিক যে গণতন্ত্রে হাজারটা সমস্যা থাকতে পারে, কিন্তু তা এমন কিছু মৌলিক অধিকার আমাদের দেয় যা একনায়কতন্ত্রে কল্পনাও করা যায় না।
এই পার্থক্যগুলো একবার দেখুন। গণতন্ত্রে ক্ষমতা বদল হয় শান্তিপূর্ণভাবে, ভোটের মাধ্যমে। কোনো রক্তাক্ত বিপ্লবের দরকার পড়ে না। এখানে সাধারণ মানুষও সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে। নেতাদের ভয় থাকে যে পরের ভোটে তাদের হেরে যেতে হতে পারে। উল্টোদিকে একনায়কতন্ত্রের শাসকের কথাই শেষ কথা, তার কোনো জবাবদিহিতা নেই। হ্যাঁ, মানছি, গণতন্ত্রের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ধীর, কিন্তু তার কারণ হলো এখানে চেষ্টা করা হয় যাতে সবার কথা শোনা হয়। এর একটা খুব ভালো উদাহরণ কিন্তু আমরা সম্প্রতি দেখেছি। ইউজিসির নতুন নিয়মকানুন নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু মূলত সরকারের সমর্থকদের প্রতিবাদের চাপেই সরকারকে পিছু হটতে হয়েছিল। এই জিনিসটা একটা একনায়কতান্ত্রিক দেশে ভাবা যায়? একদমই না। আর এটাই হলো গণতন্ত্রের আসল শক্তি। তাহলে সমাধানটা কি? একদিকে একনায়কতন্ত্রের ভয়াবহ রূপ, অন্যদিকে আমাদের গণতন্ত্রের হাজারো সমস্যা। তাহলে পথটা কোনটা? উত্তরটা কিন্তু খুব সহজ। সিস্টেমটাকে ফেলে দেওয়া নয়, বরং এর ভেতরের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে সারিয়ে তুলে একে আরও মজবুত করে তোলা। এর জন্য আমাদের 3টে স্তরে কাজ করতে হবে। প্রথমত, বিচার ব্যবস্থার সংস্কার। আদালতগুলোতে যে 4 কোটিরও বেশি মামলা জমে আছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে, কারণ এর জন্য ন্যায় বিচার আর উন্নয়ন দুটোই আটকে থাকে। দ্বিতীয়ত, শাসন ব্যবস্থার সংস্কার। বড় বড় প্রজেক্টগুলোতে স্বচ্ছতা আনতে হবে, আর কাজ সময় শেষ না হলে কড়া জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদের ভোটারদের সচেতনতা। ড. আম্বেদকর ঠিক যে কথাটা বলে গিয়েছিলেন, আমাদের শিখতে হবে যাতে আমরা জাতি, ধর্ম বা কোনো লোভের বশে নয়, বরং প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিই। আসলে আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে দামি জিনিসটা কি জানেন? সেটা হলো স্বাধীনতা। নিজের কথা বলার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা, নিজের শাসককে নিজে বেছে নেওয়ার স্বাধীনতা। এই অধিকারগুলো কিন্তু এমনি এমনি আসেনি, অনেক লড়াই করে অর্জন করতে হয়েছে। তাই শুধু দ্রুত উন্নয়নের দোহাই দিয়ে এই অমূল্য স্বাধীনতাকে বিসর্জন দেওয়াটা কি ঠিক হবে? দেখুন, দিনের শেষে একটা গণতন্ত্র কতটা ভালো হবে সেটা কিন্তু নির্ভর করে তার নাগরিকদের ওপর। তাই আসল প্রশ্নটা হয়তো সিস্টেম বদলানোর নয়। আসল প্রশ্নটা হলো, আমরা কি একজন ভালো একনায়কের স্বপ্ন দেখব, নাকি আমাদের এই গণতন্ত্রকে আরও উন্নত করার জন্য যে লড়াইটা লড়তে হবে তার জন্য আমরা প্রস্তুত? দায়িত্বটা কিন্তু আমাদেরই।